আমরা সারা দিন ধরেই তো কত সিদ্ধান্ত নিই তাই না? সকালে কি খাবো তা থেকে শুরু করে জীবনের বড় বড় সব মোড় পর্যন্ত সিদ্ধান্ত নেওয়াটা যেন আমাদের জীবনের সাথে জুড়ে আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি পর্দার আড়ালে আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কী চলে যখন আমরা কোনো একটা কিছু বেছে নিই? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই বিজ্ঞানের ভেতরেই ডুব দেব। চলুন দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব আমাদের মস্তিষ্কের দুটো প্রতিদ্বন্দ্বী সিস্টেমকে চেনার মাধ্যমে। এরপর দেখব কিভাবে সংখ্যা দিয়েও সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা জানব আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে কিভাবে বোকা বনে যায়। কথা বলবো আমাদের সহজাত বুদ্ধির শক্তি নিয়ে। আর সবশেষে কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায় সেই উপায় খুঁজব। চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। মূল ব্যাপারটা হলো যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই আমাদের মাথার ভেতরে দুটো আলাদা সিস্টেম কাজ করা শুরু করে, আর প্রায়ই তাদের মধ্যে একটা টানাপোড়েন চলে। কখন এমন হয়েছে যে একটা রেস্টুরেন্টের মেনু কার্ড হাতে নিয়ে কি খাবেন সেটা ঠিক করতেই গলদগর্ম হয়ে যাচ্ছেন? এই যে দ্বিধা, এটা আসলে আমাদের মস্তিষ্কের ভেতরের ওই দুই সিস্টেমের লড়াইয়েরই একটা ফল। একদিকে আছে আমাদের সহজাত বুদ্ধি, বা বলতে পারেন সিস্টেম 1। এটা চলে খুব দ্রুত, অনেকটা অটোমেটিক আর আবেগের উপর ভর করে। অন্যদিকে আছে আমাদের পরিকল্পনাকারী বা সিস্টেম 2। এটা ঠিক তার উল্টো, একদম ধীর, ভেবেচিন্তে যুক্তি দিয়ে সবকিছু বিশ্লেষণ করে। আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু এই দুটোর মধ্যে চলতে থাকা এক লড়াইয়ের ফসল। তো চলুন প্রথমে আলাপ করা যাক আমাদের মস্তিষ্কের সেই পরিকল্পনাকারী অংশটা নিয়ে, মানে আমাদের সিস্টেম 2। এই অংশটাই ধাপে ধাপে যুক্তি দিয়ে সবকিছুর সমাধান করতে ভালোবাসে। আর এই যুক্তিবাদী সিদ্ধান্তের জন্য একটা দারুণ কৌশল হল অ্যানালিটিক হায়ারার্কি প্রসেস, বা সংক্ষেপে AHP। ব্যাপারটার নামটা শুনতে একটু কঠিন মনে হলেও আসলে কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি। এটা একটা বড় জটিল সিদ্ধান্তকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে। মানে প্রথমে আপনার লক্ষ্য কি, তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য জরুরি বিষয়গুলো কি, আর সব শেষে কোন বিকল্পটা সেরা সেটা খুঁজে বের করে। খুব সহজ করে বললে এখানে মাত্র 3টা ধাপ। 1. আপনার আসল লক্ষ্যটা কি সেটা পরিষ্কার করুন। 2. সেই লক্ষ্য পূরণের জন্য কোন কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটা লিস্ট বানান। আর 3. আপনার হাতে থাকা অপশনগুলোকে ওই লিস্টের ভিত্তিতে তুলনা করে দেখুন। ব্যাস। আর এই দারুণ পদ্ধতির পেছনের মানুষটি হলেন টমাস এল সাটি। তিনি আসলে চেয়েছিলেন যে বড় বড় জটিল সিদ্ধান্ত, যেখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় জড়িত, সেখানে যেন আমরা শুধু অনুমানের উপর নির্ভর না করি, বরং একটা কাঠামোবদ্ধ গাণিতিক উপায়ে সেরা পথটা বেছে নিতে পারি। এই স্লাইডে তো একটা একেবারে বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি আমরা। ভাবুন বাড়ি কেনার মতো একটা বিশাল সিদ্ধান্ত। এখানে দেখুন কিভাবে দাম, বাড়ির আকার বা যাতায়াতের সুবিধার মতো ব্যাপারগুলোকে সংখ্যা দিয়ে মাপা হচ্ছে। এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটা অপশনকে বিভিন্ন দিক থেকে একটা স্কোর দেয়, আর শেষ পর্যন্ত কোন বাড়িটা কেনার সবচেয়ে যুক্তিযুক্ত হবে সেটা বুঝতে সাহায্য করে। এটা দারুণভাবে দেখা যে কিভাবে একটা আবেগী সিদ্ধান্তকেও একটা যৌক্তিক কাঠামোতে ফেলা যায়। কিন্তু আমাদের এই যুক্তিবাদী পরিকল্পনাকারী কি সবসময় ঠিক? এখানেই কিন্তু গল্পে একটা মোড় আসে। দেখা যায় আমাদের মস্তিষ্ক বেশ সহজেই কিছু পরিচিত ফাঁদে পা দিয়ে ফেলে। চলুন মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যানেমান আর আমোস টার্স্কির একটা বিখ্যাত পরীক্ষা দেখা যাক। ভাবুন তো, একটা অচেনা রোগে 600 মানুষের জীবন বিপন্ন, আর তাদের বাঁচানোর জন্য আপনার কাছে দুটো প্রোগ্রাম আছে। প্রথম দলকে বলা হলো, যদি প্রোগ্রাম এ নেন তাহলে নিশ্চিত 200 জন মানুষ বাঁচবে, আর যদি প্রোগ্রাম বি নেন তাহলে 1/3 সম্ভাবনা আছে যে সবাই বাঁচবে, কিন্তু 2/3 সম্ভাবনা আছে যে কেউই বাঁচবে না। কি মনে হয়? বেশিরভাগ মানুষই কিন্তু ঝুঁকি না নিয়ে প্রথম অপশনটাই, মানে প্রোগ্রাম এ বেছে নিয়েছিল। এবার দেখুন দ্বিতীয় দলকে একই জিনিস বলা হলো, কিন্তু শুধু বলার ভঙ্গিটা আলাদা। তাদের বলা হলো, যদি প্রোগ্রাম সি নেন তাহলে নিশ্চিত 400 জন মারা যাবে, আর যদি প্রোগ্রাম ডি নেন তাহলে 1/3 সম্ভাবনা আছে যে কেউ মরবে না, কিন্তু 2/3 সম্ভাবনা আছে যে সবাই মারা যাবে। আর কি আশ্চর্য, এবার বেশিরভাগ মানুষ ঝুঁকিপূর্ণ অপশনটায়, মানে প্রোগ্রাম ডি বেছে নিল। খেয়াল করে দেখুন গাণিতিকভাবে কিন্তু দুটো পরিস্থিতি একদম এক।
কিন্তু শুধু তথ্যটা কিভাবে সাজিয়ে বলা হলো তার ওপর ভিত্তি করে মানুষের সিদ্ধান্ত পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গেল। একেই বলে ফ্রেমিং এফেক্ট। যখন লাভের কথা বলা হয় আমরা নিশ্চিত থাকতে পছন্দ করি, কিন্তু যখনই ক্ষতির কথা আসে আমরা সেই ক্ষতি এড়ানোর জন্য বড় ঝুঁকি নিতেও রাজি হয়ে যাই। এটা পরিষ্কার দেখাচ্ছে যে আমাদের আবেগী সহজাত বুদ্ধি প্রায়ই আমাদের যুক্তিবাদী পরিকল্পনাকারীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়। তাহলে কি আমাদের এই সহজাত বুদ্ধি বা গাট ফিলিং একটা সমস্যা? একদমই না, বরং এটা জ্ঞানের একটা সম্পূর্ণ ভিন্ন এবং খুব শক্তিশালী একটা উৎস, যদি আমরা এটাকে ঠিকমতো ব্যবহার করতে জানি। তাত্ত্বিক জেমস মার্চ একটা দারুণ কথা বলেছেন। তিনি দেখিয়েছেন অনেক সিদ্ধান্ত শুধু লাভ ক্ষতির হিসেব করে হয় না, বরং আমাদের পরিচয়ের উপর ভিত্তি করে হয়। আমরা তখন নিজেদেরকে প্রশ্ন করি, আমি আসলে কে, এবং আমার মতো একজন মানুষ এই অবস্থায় কি করবে? কিছু সিদ্ধান্ত তো আমাদের মূল্যবোধ আর পরিচয়েরই প্রতিফলন। আমাদের সহজাত বুদ্ধিকে কাজে লাগানোর একটা চমৎকার উপায় হল মানসিক সিমুলেশন। ব্যাপারটাকে একটা মেন্টাল টেস্ট ড্রাইভ বলতে পারেন। মানে নিজের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের সম্ভাব্য ছবিগুলো মনের স্ক্রিনে সিনেমার মতো চালানো। কোনো সিদ্ধান্ত ফাইনাল করার আগে মনে মনে সেটার একটা ট্রায়াল দিয়ে দেখার মতো। তো কিভাবে বানাবেন এই মানসিক সিনেমা? ধাপগুলো কিন্তু খুব সোজা। প্রথমে নিজের অভিজ্ঞতার ওপর ভর করে একটা ভালো অপশন ভাবুন। এরপর ভাবুন তো ওই অপশনটা বেছে নিলে এরপর কি কি হতে পারে, মনে মনে একটা গল্প বানান। আর শেষে সেই গল্পের সবচেয়ে সম্ভাব্য ফলাফলটা কি হতে পারে সেটা নিয়ে ভাবুন। এই মানসিক মহড়া কিন্তু অনেক অপ্রত্যাশিত বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আমাদের যুক্তিবাদী পরিকল্পনাকারী আর আমাদের আবেগপ্রবণ সহজাত বুদ্ধি দুটোই কিন্তু আমাদের দরকার। আসল দক্ষতাটা হলো এটা বোঝা যে কখন কোনটাকে কাজে লাগাতে হবে। কখন ব্যবহার করবেন আপনার যুক্তিবাদী পরিকল্পনাকারীকে? যখন সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, আপনার হাতে যথেষ্ট তথ্য আছে আর সেই সিদ্ধান্তটা হয়তো অন্যদের কাছে ব্যাখ্যা করতে হবে, তখন এইচপির মতো যুক্তির পথ ধরুন। আর কখন ভরসা করবেন আপনার সহজাত বুদ্ধির উপর? যখন পরিস্থিতি খুব অনিশ্চিত, হাতে সময় একদমই কম, অথবা সিদ্ধান্তটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আর পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তখন মানসিক সিমুলেশনের মাধ্যমে নিজের ভেতরের অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখুন। আসল কথা হল, একজন সত্যিকারের জ্ঞানী সিদ্ধান্ত গ্রহণকারী এই দুটোর মধ্যে বাছাবাছি করেন না, বরং তিনি পরিস্থিতি বুঝে দুটোকেই নিজের হাতিয়ার বানিয়ে নেন। একটা ভালো টুল কেটে যেমন হাতুড়ি আর স্ক্রুড্রাইভার দুটোই থাকে, ঠিক তেমনই। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, সম্প্রতি আপনি যে বড় সিদ্ধান্তটা নিয়েছেন সেটা নেওয়ার সময় চালকের আসনে কে ছিল? আপনার ভেতরের যুক্তিবাদী পরিকল্পনাকারী নাকি আপনার অভিজ্ঞ সহজাত বুদ্ধি? ভেবে দেখতে পারেন।